নিজের স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো দেখে হতভম্ব হয়ে গেলাম। আমার আঙ্গুলগুলো কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো ভুল দেখছি, কিন্তু না। ছবিতে স্পষ্ট আমার স্বামী তুর্যর সঙ্গে আমারই সবচাইতে কাছের বান্ধবী তানিশার মামাতো বোন অহনা। একটা প্রচণ্ড ঘৃণা আর যন্ত্রণা একসঙ্গে ছুরির মতো বুকের ভিতরে বিঁধতে লাগলো। শরীরের রক্ত চলাচল যেন থেমে গিয়েছে। মাথার ভিতর একসঙ্গে হাজারো প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমায় এই দৃশ্য দেখতে হলো। হিয়ার চোখের সামনে অন্ধকার নেমে এলো। চোখ দুটো টলমল করে উঠল। শরীরটা সামলাতে পারল না। মুহূর্তে হাসপাতালের বাহিরে মাথা ঘুরে পড়ে যায় হিয়া। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ঘটনা কি? তাই তো? তাহলে চলুন শুরু থেকে গল্পটা শুরু করা যাক। 25 এপ্রিল 2022। টিএসসি সিটি কলেজ থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বিল্ডিং। সেই বিল্ডিংয়ের এক কোণে স্যাঁতস্যাঁতে দেওয়ালের গায়ে পিঠ ঠেকিয়ে কাঁপছে আমেনা। ভয় আর কান্নায় চোখ মুখ লাল রক্তবর্ণ ধারণ করেছে। কলেজের সিনিয়র ছেলে মেয়ের দল মিলে তাকে ঘিরে ধরেছে। ছেলেগুলোর চোখে হিংস্র হায়নাদের ক্ষুধার্ত দৃষ্টি স্পষ্ট। এই তো আমাদের আজকের মেহমান, একটু মজা করবি না আমাদের সাথে? বিদ্রুপের হাসি হেসে বলল তুর্য আহমেদ। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত দম্ভ। গ্রুপের ছেলেরা তুর্যর পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। আমেনা কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমাকে যাইতে দেন, আমারে সাইরা দেন। কাঁদতে কাঁদতে হাত জোড় করলো আমেনা, কিন্তু ওদের মুখে করুণার ছিটাফোঁটাও নেই। এই দেখ, কান্দে কেন? তুই পড়াশোনায় ভালো না, তোর মতো গরিবগুলো আমাদের কলেজে কেমনে অ্যাডমিশন পায়? তাচ্ছিলের হাসি হেসে বলল তুষ্ট। চল আমেনারে আজকে রাজকন্যা বানাই, চোখ টিপে বলল তানিশা। তানিশা হাত বাড়িয়ে আমেনার ওড়নাটা টান দিতে আমেনা থরথর করে কেঁপে উঠল। তুর্য তখনও নির্লিপ্ত, একপাশে দাঁড়িয়ে রয়েছে ঠোঁটের কোণে বাঁকা হাসি। এরপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, থাক আজকে স্যার, পরে দেখমনি। তুর্যর কথায় সবাই আমেনাকে ছেড়ে দিতেই যেন মুক্তির পথ পেয়ে গেল আমেনা। ওড়নাটা সামলে কাঁদতে কাঁদতে পা ছুটে দৌড়ে গেল সেই বিল্ডিংয়ের বাহিরে। চলে গেল সামনের রাস্তায়। পিছনে তুর্য আর ওর বন্ধু বান্ধবীরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শালি এত ভয় পাই কেন রে? তুর্য একটু আনমনে বলল, গরিবের নাকি আবার আত্মসম্মানে লাগে। দেখলি কেমনি দৌড়টা দিল? হাসানের কণ্ঠে তার ছিল। আসুন এবার তুর্যর পরিচয় দেওয়া যাক। শহরের টপ বিজনেসম্যান আসিফ আহমেদের বিগড়ে যাওয়া একমাত্র ছেলে তুর্য আহমেদ। শহরের নামি দামি স্কুল কলেজ চলে তার বাবার টাকায়। চেয়ার টেবিল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সোফাগুলো পর্যন্ত তার বাবার টাকায় কেনা। ফলস্বরূপ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহসও কেউ দেখাতো না, আর করলেও কোনো লাভ হতো না। কলেজের সবাই জানে তুর্য আহমেদ কাউকে পরোয়া করে না। এখানে ওর বিরুদ্ধে কথা বলার সাহসও কারো নেই। তুর্য সবার সিনিয়র। কমার্স বিভাগের বেশিরভাগ ছেলেই ওর অনুগত, ওর কথাই উঠে বসে। তুর্যর 4 জন ছেলে আর 1 জন মেয়ে সদস্য মিলে একটা বুলিং গ্রুপও রয়েছে। স্টার গ্যাং নামেই সবাই চেনে। প্রতিদিন নতুন নতুন কৌশলে জুনিয়রদের র্যাগিং করতো ওরা। কখনো ব্যাগ ছিনিয়ে নিয়ে বই খাতা বের করে ছুঁড়ে ফেলে দিত, কখনো তানিশের সাথে মিলে কলেজের অনেক অসহায় গরিব মেয়েদেরকে বিরক্ত করত। কলেজের প্রথম তলায় ছেলেদের ক্লাস। দ্বাদশ শ্রেণীর সামনে গিয়ে হিয়া আমেনাকে নিয়ে দাঁড়াতেই পুরো ক্লাসে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে কৌতূহলী দৃষ্টিতে দেখছে। ক্লাসের ভিতরে তুর্য একেবারে নির্লিপ্তভাবে টেবিলের উপর শুয়ে আছে। মুখে টুপি দিয়ে আরামে চোখ বন্ধ করে রেখেছে। পাশেই হাসান আর সোহেল হাসি ঠাট্টা করছিল। তুর্য আহমেদ, হিয়া গর্জে উঠে বলল। তুর্য ধীরে সুস্থে মুখ থেকে টুপি সরিয়ে তাকালো, তারপর হাসল। দ্রুত টেবিল থেকে লাফিয়ে নেমে এক ঝটকা হিয়ার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাডাম, আমার নাম ধরে এভাবে চিৎকার করছো কেন? তুর্য কটাক্ষের হাসি হাসল। হিয়ার দরজার বাঁধ ভেঙে গেল। তোর এত সাহস? তোর গিন্ন হাত তুই আমার বান্ধবীর গায়ে তুললি? তুর্য কাজ জাকালো, ব্রু উঁচিয়ে বলল, তোর বান্ধবীর সাথে যা হয়েছে সেটা আমাদের ব্যাপার, তুই কেন লাফাচ্ছিস? হিয়ার গলার বজ্রতন্নি পুরো ক্লাস গোলাটে করে দিল। তোর এত বড় সাহস হয়ে গেছে? আজ তোকে অপমানিত হওয়ার স্বাদ কেমন হয় তা আমি বুঝিয়ে দিব। তুর্য একটু বিভ্রান্ত, কিন্তু তখনও তার মুখে সে দম্বের হাসি। হিয়া এক পা এগিয়ে এলো। শরতের বজ্রপাতের মতো ঝপ করে তার এক পাটি জুতা খুলে তুর্যের গালে সপাটে বসিয়ে দিল। এক মুহূর্তের জন্যই যেন পুরো ক্লাসরুম থমকে গেছে। তুর্যর মাখনের মতো মসৃণ পর্সা গালে লাল সোপ সোপ দাগ পড়ে গেছে, ঠোঁটের কোনায় ফেটে গেছে। তুর্যর চোখ বিস্ময়ে ছানা পড়া।
এইটা মাত্র শুরু। হিয়া ফোঁস করে উঠল, তোদের দম্ভ আজ আমি পুরো ধুলোয় মিশিয়ে ছাড়ব। কেউ কিছু বুঝে ওঠার আগেই হিয়া আমেনার দিকে জুতা বাড়িয়ে দিয়ে বলে, নে আমেনা, ভয় পাবি না। এই সুরটার মুখে জুতার ছাপ এঁকে দে, যেমনটা তোর গালে ওরা আছড় কেড়েছিল। সবার সামনে ভয়ে ভেঙে পড়া আমেনা আসমকাই বদলে গেল। জুতা হাতে তুলে নিল। তুর্য পিছু হটতে চাইল, কিন্তু পেছনে বেঞ্চ। এটা তোর প্রথম কথা, রাজকন্যা বানামো বলেছিলি না, মনে আছে? বলে আরেকটা দিল। এটা তো দ্বিতীয় কথা, গরিব বলে অপমান করেছিলি তাই না? আর এটা এটা আমাকে হেনস্থা করার মূল্য, বলে 3টা বাড়ি মারল। তুর্যর মুখ, গাল, গাড়, বুকে একটার পর একটা আঘাত। জুতার বাড়িতে লালে লাল তুর্য। হাসান আর সোহেল দৌড়ে এলো তুর্যকে বাঁচাতে। এইগুলোরে থামানো লাগবে বলে চিৎকার করে তেড়ে এলো ওরা, কিন্তু হিয়া প্রস্তুত ছিল। এক হাত দিয়ে সোহেলের কলার চেপে ধরে টেনে এনে সপাটে থাপ্পড় দিল। তোর স্কুলে মায়েরা মানুষ করেছিল নাকি পশু বানিয়েছিল? হাসান এগুলোতে বেঞ্চ থেকে একটা মোটা বই তুলে মুখে আসার। এটা তো সাহসের ইনসেনসিটিভ। ক্লাসের বাকি ছেলেরা কেউ এলো না হিয়াদের বাধা দিতে। সবাই উপভোগ করছে হিয়ার সাহস, আমেনার প্রতিশোধ, তুর্যের অসহায়তা। সবাই উঠে ফেসবুক লাইভে এলো। পাওয়ার ডাইনামিক্স ক্রাশিং লাইভ। তুর্য হাঁপাতে হাঁপাতে কাত হয়ে পড়ল মেঝেতে, মুখে রক্ত, গায়ে জুতার ছাপ, জামা ছেঁড়া। হিয়া ধীরে ধীরে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখে জ্বলছে অগ্নিশিখা। মনে রাখিস, একটা মেয়ের চুপ করে থাকা মানেই তার পরাজয় না, তার প্রতিশোধের প্রস্তুতি। হিয়ার আমেনা ঘুরে দাঁড়িয়ে চলে যায়। সবার চোখে মুখে বৃষ্ময়, হিয়ার চোখে তৃপ্তি। তুর্য একটা রুমাল বের করে রক্ত মুছছে। হিয়া, আমি শপথ করছি, তোর জীবন আমি তছনছ করে দিব। ইটস তুর্য আহমেদ, মাইন্ড ইট। ঠোঁটের কোণে রক্ত মেখে এক সিলতে হাসি খেলল তুর্যের মুখে। চোখে এক শীতল দীপ্তি, যেন কিছুই বলেনি অথচ সব বলে দিয়েছে। দূরে কোথাও কোনো এক অজানা পাদ নিঃশব্দে পাতা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, নিখুঁতভাবে। স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রতিদিনের মতোই রাগে বিড়বিড় করতে করতে ড্রয়িং রুমে এসে বসলেন নাদিরা তাবাসসুম। গৃহ পরিচালিকা মনিরা চা এনে রেখে গেল সেন্টার টেবিলে। মনটা আজ বড্ড খারাপ। মনে অন্যদিকে নিতে রিমোট হাতে নিয়ে টিভিটা অন করলেন। রান্নার শো, নাটক, বিদেশি সিরিজ, একের পর এক চ্যানেল বদলাচ্ছেন। কোনো কিছুই ভালো লাগছে না আজ। চ্যানেল পাল্টাতে পাল্টাতে হঠাৎই থেমে গেলেন সময় টেলিভিশন চ্যানেলে। চোখ আটকে গেল স্ক্রিনে লাল রেখায় জ্বলসে ওঠা ব্রেকিং নিউজ লেখাটায়। খ্যাতনামা ব্যবসায়ী ছেলে তুর্যের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ। 2 ছাত্রী হাতে নিলেন প্রতিশোধ। আজ সকালে টিএসসি সিটি কলেজের দ্বাদশ শ্রেণীতে ঘটে নজিরবিহীন এক ঘটনা। খ্যাতনামা ব্যবসায়ী আসিফ আহমেদের ছেলে তুর্য আহমেদের বিরুদ্ধে এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার মেধাবী ছাত্রী হিয়া আলম নিজেই প্রতিবাদ জানান। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নাদিরার চোখ স্থির হয়ে আছে টিভি স্ক্রিনে। তুর্য? রিমোটটা শক্ত করে চেপে ধরলেন তিনি। মাথায় হাজারো প্রশ্ন, রাগ, অপমান, ভয় সব কিছু একসাথে ছুটে আসছে যেন। ঠিক তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলেন আসিফ আহমেদ। হাতে সুটকেস, চোখে সানগ্লাস, মুখে চিরচেনা ব্যস্ততার ছাপ। আমি কিন্তু আজ রাতে বেরোচ্ছি। সিঙ্গাপুরে ওই ক্লায়েন্টটা আগামীকাল দেখা করবে বলে জানিয়েছে। বিজনেস ডিল কনফার্ম করে 1 সপ্তাহ পর ফিরব। নাদিরা মুখ তুলে তাকালেন। তোমার ছেলের ভিডিও ভাইরাল হয়েছে, ক্লাসরুমে মেয়েদের কাছে অপদস্থ হয়েছে, তুমি জানো? আসিফ একটু থেমে গেলেন, সানগ্লাসটা খুললেন ধীরে ধীরে। তারপর বললেন, তুই ওই মিডিয়ার নাটকগুলোকে কেন কান দিচ্ছিস? সোশ্যাল মিডিয়া মানেই সত্যি না নাদিরা। তুর্য কিছু করলে তো তার কারণ আছে। বিষয়টা নর্মাল। নাদিরা দাঁড়িয়ে গেলেন। নর্মাল? এক মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করাকে তুমি নর্মাল বলো? তুর্যর অন্যায়কে তুমি আজও প্রশ্রয় পেতে দিবে? ঠিক তখনই বাড়িতে আসলো তুর্য। মুখে গাম, চোখে আতঙ্ক। টিভিতে এখনও চলছে নিউজ রিপোর্ট। স্ক্রিনে হিয়া আর আমিনার প্রতিবাদী দৃশ্য ঘুরে ফিরে দেখাচ্ছে। তুর্য খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। টিভির স্ক্রিনে তাকিয়ে দেখে তো তুর্যর চোখ ছানা পড়া। তার গালে শটাং শটাং সে জুতোর বাড়ির দৃশ্য চলছে। মা! নাদিরা ঘুরে তাকালেন। আমার জীবনের একটাই আফসোস, শিক্ষিকা হয়েও আমি নিজের সন্তানকে মানুষ বানাতে পারিনি। তুর্য কাঁপতে থাকা গলায় বলল, এসব মিথ্যে মা, আমি শুধু একটু কথা বলছিলাম। হিয়া ও ওরাই। আসিফ ধমকে উঠলেন, এনাফ।
আমি বলেছি না মিডিয়ার এসব ভুয়া কাহিনী বিশ্বাস করতে নেই। ভুয়া কাহিনী? আর কতদিন তুমি তুর্যর অন্যায় কীভাবে প্রশ্রয় দিবে? তুর্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাহিরে বৃষ্টি শুরু হয়েছে হালকা, ঘরের ভিতরে ঝড়। নাদিরা সজোরে রিমোট ছুঁড়ে মারলেন সোফার দিকে। রোজকার মতোই কলেজ শেষে বাড়ি ফিরে আসলো হিয়া। সদর দরজায় কড়া নাড়তে গিয়ে দেখলো দরজা আজ খোলাই রয়েছে। হিয়া অবাক হয়, দরজা তো খোলা থাকার কথা নয়। হিয়া দরজা ঠেলে বাড়ির ভিতরে প্রবেশ করলো। দেখতে পেল ড্রয়িং রুমে ওর মায়ের সঙ্গে বসে একজন ভদ্রমহিলা কথা বলছেন। হিয়ার মা মহিলাটিকে বলছেন, আমরা মধ্যবিত্ত, আমাদের অত সামর্থ্য নেই। হিয়ার বাবা গত 2 বছর ধরে প্যারালাইজড। সংসারের দায়িত্ব আমার কাঁধে। মেয়েটাকে বিয়ে দিতে পারলে একটু চিন্তামুক্ত হতাম। বেশি কিছু না পা, পাত্রপক্ষকে হাতিয়ে হিসাবে ওই বাড়ির কিছু প্রয়োজনীয় আসবাবপত্র আর 1 লাখ টাকা দিলেই চলবে। চায়ের কাপ রাখতে রাখতে বললেন সে ভদ্রমহিলা। হিয়া এগিয়ে এসে বলল, আপনি কি জানেন এটাকে হাদিয়া নয় বরং যৌতুক বলা হয়? রেখে গিয়ে বলল হিয়া। হিয়া, এটা কেমন ব্যবহার করছিস? দমকে উঠলেন হিয়ার মা। যার সাথে যেমন করা উচিত আমি তেমনই করছি মা। এই মহিলাকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে বলো। যারা মেয়ের পরিবারের উপর জুলুম নামক যৌতুকের বোঝা চাপিয়ে দেয় সেই পরিবারে আমি কোনোদিনও বিয়ে করব না। ভদ্রমহিলা বলে উঠলেন, সি সি, এটা আবার কেমন ব্যবহার? এই মেয়ের বিয়ে তো ফকিরের ঘরেও হবে না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। দ্বিতীয়বার আপনার চেহারা আমি দেখতে চাই না। দরজার দিকে হাত দিয়ে ইশারা করে বলল হিয়া। সে ভদ্রমহিলা মুখ বেংসি দিয়ে হিয়ার মায়ের উদ্দেশ্যে বললেন, মনে রাখবেন, আমি আজ বলে রাখলাম, এই মেয়ের জন্য আপনাকে একদিন অনেক পস্তাতে হবে। এই বলে বাড়ি থেকে হনহন করে বেরিয়ে গেলেন তিনি। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনাদের মতো লোভী মহিলাদের আমার ভালো করেই চেনা আছে। মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে তো একদিন করতেই হবে। এভাবে আর কয়টা বিয়ে ভাঙবি তুই? হিয়ার মা বিরক্ত হয়ে বললেন। হিয়া কোনো উত্তর না দিয়ে ব্যাগ রেখে ঘরের দিকে গেল। এতক্ষণ সব কথা হিয়ার বাবা শুনেছেন। চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু। হিয়া ঘরের দরজা খুলে দৌড়ে এলো বাবার কাছে, মুছে দিল বাবার চোখের জল। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে বাবা, তুমি দেখে নিও। তুমি আবারও হাঁটবে, আবার কথা বলবে। বাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল হিয়া। আসুন এবার হিয়ার ব্যাপারে জানা যাক। মুদি দোকানদার আশরাফ আলমের বড় মেয়ে হিয়া আলম। ছোটবেলা থেকে অভাব অনটনের চেহারা তার চেনা। জীবনের প্রতিটি কোণে যেন লুকিয়েছিল সংগ্রামের ছায়া। তাই কখনো নিজের জন্য বড় স্বপ্ন আঁকেনি হিয়া। এই জীবনে স্বপ্ন দেখার আগে মানুষকে বাস্তবতার জমিন শক্ত করে ধরতে হয়। আশরাফ আলমের মুদি দোকানটাই ছিল তাদের সংসারের প্রধান অবলম্বন। ছোট সেই দোকানে দিনভর পরিশ্রম করে সততার সাথে সামান্য যা আয় হতো তা দিয়ে চলতো 2 ভাই বোনের পড়াশোনা, সংসারের নিত্যদিনের খরচ, ছোটোখাটো প্রয়োজন। সীমিত আয়েই তারা দিন কাটাতো, কিন্তু তাতে কোনো অনুযোগ ছিল না। ছিল শান্তি, ছিল ভালোবাসা। কিন্তু হঠাৎই একদিন সব ওলটপালট হয়ে গেল। সেদিন সকালে প্রতিদিনের রোজের মতোই দোকানে গিয়ে বসেছিলেন আশরাফ আলম। কিন্তু কিছুক্ষণ পরে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। মুখে কোনো কথা নেই, পুরো শরীর নিস্তেজ। আতঙ্কে লোকজন ছুটে আসে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান তিনি স্ট্রোক করেছেন। এরপর থেকে তার শরীর প্যারালাইজড। সেদিন থেকে হিয়ার মা নাজমা খাতুন হয়ে ওঠেন সংসারের একমাত্র ভরসা। সংসারের হাল, ছেলেমেয়ের পড়াশোনা আর অসুস্থ স্বামীর চিকিৎসা সবই এখন তার কাঁধে। রাত 1:32। তুর্যর রুমে ঘরে আলো জ্বালানো নেই। চারদিক নিস্তব্ধ। ল্যাপটপের হালকা নীল আলোতেই ঘরটা রহস্যময় দেখাচ্ছে। হেডফোন কানে লাগানো তুর্য মোবাইল হাতে নিয়ে কিছু একটা শুনছে। চোখ দুটো চকচক করছে, ঠোঁটে বাঁকা হাসি। হেডফোনটা নামিয়ে রেখে ধীরে ধীরে উঠে যায় আলমারির দিকে। নিচের ড্রয়ারটা টেনে খুলে বের করে একটা ফটো অ্যালবাম জুড়ে শুধুই হিয়ার ছবি। স্কুলের ইউনিফর্মে ক্লাসরুমে দাঁড়িয়ে, কলেজ গেটে বন্ধুবান্ধবদের সঙ্গে হাসি মুখে, মাঠে বসে থাকা, লাইব্রেরির করিডোরে একা বই পড়া, সবখানে তুর্য ছবিগুলো ছুঁয়ে দেখল। আজ 5 বছর হতে চললো আমরা পরিচিত। 5টা বছর তোর প্রতিটি হাবভাব, হাসি, তোর অভিমান সব আমি দেখেছি, বুঝেছি। কিন্তু তুই, তুর্যর কণ্ঠে খুব স্পষ্ট, তুই আমাকে সবার সামনে অপমান করলি, জুতা মারলি। অ্যালবাম বন্ধ করে ধীরে ধীরে ল্যাপটপের সামনে ফিরে আসেছে। চমক দেখাবার সময় এবার আমার। ডিয়ার হিয়া, মোবাইল হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে খোলে। গ্রুপ CSE লিজেন্ডস 22 গ্রুপটাই TSC সিটি কলেজের সব ছেলেরাই আছে। সবাই সেখানে আড্ডা দেয়। যেমন আজ সেখানে শুধু তুর্যকে নিয়েই সবাই ট্রল করায় ব্যস্ত।
তুর্য সে কল রেকর্ডিংটা গ্রুপে ফরওয়ার্ড করে দেয়। লেখে, নাও শি ইজ ভাইরাল টু। সকালের অপেক্ষা করো ডার্লিং, শো টাইম বিগেন্স। মোবাইল একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে তুর্য। তার ঠোঁটে আবারও সে বিকৃতি হাসি। পুরো কলেজ জুড়ে হিয়াকে নিয়ে প্রায় ছাত্রদের মধ্যে চলছে কানাঘোষা। ইতিমধ্যেই তুর্যের দেওয়া হিয়ার সে কথোপকথন অনেকেই শুনেছে। হিয়া কলেজের গেট পেরিয়ে ক্যাম্পাসে ঢুকতে এক কোণে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে হিয়াকে দেখে হেসে উঠল। হিয়া চুপচাপে নিজের মতো করে ছেলেগুলোর পাশ কাটিয়ে যাওয়ার সময় ছেলেগুলো গলা মিলিয়ে গাইতে শুরু করলো। মিয়া করছে বিয়া গোপনে, বউ গেছে ভেগে, সে কাহিনী খুললে বলে পাতানো বোন হিয়ারে। হঠাৎই গানের কথাগুলো শুনে হিয়া থমকে দাঁড়ালো, চমকে ওঠে পেছনে তাকায়। কি যা নয় তা বলছেন। হিয়ার চোখে স্পষ্ট রাগ। ছেলেগুলো হিয়ার কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে চলে গেল। হিয়া একটু বিব্রত বোধ করলো। ওরা এই গান কেন গাইল? সবার অজান্তে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কেউ একজন পুরো ঘটনাটাকে মুঠোফোনে বন্দি করে নিল। হিয়ার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। শ্রেণীকক্ষের সামনে এসে দাঁড়াতেই আবারও কিছু ছেলে মেয়ে হিয়াকে দেখে হাসাহাসি শুরু করলো। হিয়া বিষয়টা বোঝার চেষ্টায় আছে। আজ কলেজে আসার পর থেকে কেমন যেন অস্বাভাবিক লাগছে সব কিছু। মনে হচ্ছে কিছুতে একটা ঠিক নেই। সবাই কেন এমন করছে? ব্যাপারটা কি? মনে মনে আওড়ালো হিয়া। হঠাৎই পেছন থেকে কেউ হিয়ার কাঁধে হাত রাখে। হিয়া চমকে পিছনে ফিরে তাকালো। তানিশা এসেছে। হিয়া, তুই ঠিক আছিস? কিছু হয়েছে? তানিশা শান্ত গলায় বলল, হ্যাঁ, আমার কি হবে? আমতা আমতা করে বলল হিয়া। তোর চেহারা দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। প্লিজ বল আমাকে। তানিশা হিয়াকে থামিয়ে বলল। হিয়া একটু ইতস্ত করল। সকাল থেকে সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, কানাঘোষা করছে। বুঝতে পারছি না কেন। তানিশা চারপাশে তাকিয়ে ব্যাপারটা খেয়াল করলো। গতকাল তুর্যকে মেরেছিলি না? ওটা অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। তুর্যর বাবা নামকরা বিজনেসম্যান হওয়ায় চ্যানেলে চ্যানেলে খবরের শিরোনামে তুর্য। মিডিয়াতে এখন তোরই নাম ট্রেন্ডে। হিয়ার মুখ শুকিয়ে গেল। বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তানিশা হিয়ার সামনে দাঁড়িয়ে একটু দোনমনো করে মুঠোফোন বের করলো। তুই একটাবার এটা দেখ। তানিশা ফেসবুকে ঢুকে কিছু নিউজ দেখালো। আজ পুরো নিউজ ফিড হিয়ার দখলে। হিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই, চোখে আতঙ্কের ছায়া। আমি তো এসব চাইনি তানিশা। আমি তো মিডিয়া এসবের বাহিরে থাকতে চাই। লোকের সামনে এভাবে ভাইরাল হতে আমি চাইনি। আওয়াজটা কাঁপছে হিয়ার। শোন, এটা কোনো ব্যাপার না। তুই যা করেছিস ঠিকই করেছিস। তোর যা করেছিল তাতে এর চেয়ে বেশি পাপ পড়ছিল ওর। লোকে তো বলবেই, কিন্তু নিজের সত্যের ভাষা নিয়ে দাঁড়ানোটাই সাহসিকতার পরিচয়। তানিশা হিয়ার হাত ধরে বলল। হিয়া কিছু বলার আগেই তানিশা আবার বলল, আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, পরে কথা হবে, হ্যাঁ? তানিশা যাওয়ার উদ্দেশ্যে ঘুরে দাঁড়াতেই হিয়া একটু ইতস্ত করে বলল, আচ্ছা তুর্য কোথায়? আজ তো কোথাও ওকে দেখলাম না। তানিশা ফিরে তাকালো। আজ হিয়া তুর্য কোথায় জানতে চাইছে? অবিশ্বাস্য। তুই ঠিক আছিস তো? হিয়াকে মাথা থেকে পা অবধি পরখ করে নিল তানিশা, যেন বুঝতে চাইছে ওর মনে ঠিক কী চলছে। হিয়া তানিশার এমন কাণ্ডে বিরক্ত হলো। তুর্য এখনও আসেনি, হয়তো আজ আসবেও না। ও ঠিক আছে। হিয়া চুপচাপ শ্রেণীকক্ষের দিকে এগোতে লাগলো। তানিশা যাওয়ার সময় হঠাৎই পিছন ফিরে বলল, তুর্য বাদে আজ কিন্তু আশরাফকেও কোথাও দেখতে পেলাম না। হিয়া থমকে দাঁড়ালো। কোনো একটা সন্দেহের আভাস যেন হিয়ার মনে নাড়া দিল। কলেজ প্রিন্সিপাল রশিদ মিয়া ভোজন বিলাসে ব্যস্ত। সামনে রয়েছে বিভিন্ন রকমের বাহারি খাবারের থালা, বুনা খিচুড়ি, গরুর কালা বোনা, স্বাস্থ্যকর সবজি, সালাদ, পুষ্টিকর ফলমূল। হঠাৎই রশিদ মিয়ার আয়েশি ভোজন বিলাসে ব্যাঘাত ঘটালেন একজন শিক্ষিকা। আসতে পারি? কক্ষের কড়া নেড়ে বললেন শিক্ষিকা। আসুন, শান্তিতে কেউ খেতে দিবেন আমাকে? অসন্তুষ্ট গলায় বললেন তিনি। স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন, দেখা করতে চাইছেন। জরুরি নাকি? ভিতরে ঢুকে বললেন সেই শিক্ষিকা। আবারও অভিযোগ? বলে দিন, যদি তুর্য আহমেদের নামে কিছু বলার থাকে তো এই মুহূর্তে এখান থেকে চলে যেতে। ছেলেটা এই কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র। স্পোর্টস, একাডেমিক, ডিবেট সব জায়গায় ও সাফল্য। এইরকম ছাত্রের বিরুদ্ধে অভিযোগ শুনে একদমই সময় নষ্ট করব না আমি, দমকে বললেন রশিদ মিয়া। আপনার মতো এমন কুখ্যাত একজন প্রিন্সিপাল থাকলে সেই কলেজ দুর্নীতি চলাটাই স্বাভাবিক। কক্ষের বাহির থেকে বেশি এলো একটা শান্ত কণ্ঠস্বর। দৃঢ় পায়ে প্রবেশ করলেন তিনি, কারোর অনুমতি ছাড়াই। পর্দায় সম্পূর্ণভাবে নিজেকে আবৃত করা একজন। রশিদ মিয়া মহিলাকে দেখে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন।
যেন কোনো সাম্রাজ্যের শাসিকার আগমন ঘটেছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আসমকা রশিদ মিয়া শিউরে উঠে বললেন, আমি একজন মা, সেটাই কলেজে পড়াশোনা করা কোনো এক ছাত্রের। কলেজে যেসব কীর্তিকলাপ চলছে তা নিয়ে আমার কথা বলার অধিকার রয়েছে। সেটা কারো পক্ষে আমি অভিযোগ করি অথবা অন্য কিছু। মহিলাটি শান্তভাবে জবাব দিলেন, কার মা আপনি? দেখুন, কলেজে তো প্রতিদিনই কেউ না কেউ এসে অভিযোগ দিয়ে যায়। বেশিরভাগ অভিযোগই আসে তুর্য আহমেদের নামে। আপনিও নিশ্চয়ই অভিযোগ করতে এসেছেন। মহিলাটি জবাব না দিয়ে কক্ষের চারপাশটায় নজর দিলেন। বিচ্ছিরি অবস্থা বললেই চলে। টেবিলে জরুরি কাগজপত্রের জায়গায় বাহারি খাবারের আয়োজন দেখে তিনি প্রিন্সিপালের দিকে তাকালেন। রশিদ মিয়ার স্বাস্থ্য মাশাল্লাহ। গরমে গামে ভিজে শরীর থেকে বাজে দুর্গন্ধ আসছে। শ্যামবর্ণ গায়ের রং, মাথার মাঝখানে পুরো টাক, শুধু চারপাশে কিছু সাদা চুল রয়েছে। আপনাকে দেখেই বোঝা যায় আপনি নিজের মতো করে প্রতিষ্ঠান চালাতে পছন্দ করেন স্যার, তাচ্ছিল্য স্বরে বলে উঠলেন তিনি। বেশি না বকে, আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে লিখিত দেন, আর না হলে এখনই এখান থেকে বেরিয়ে যান, দাঁত কটমটিয়ে বললেন রশিদ মিয়া। আপনি অবশ্য ঠিকই ধরেছেন, তুর্য আহমেদের ব্যাপারটা নিয়েই কথা বলতে এসেছি আমি, কিন্তু অভিযোগ নয়, অন্য বিষয়। শান্ত শহরেই তিনি আওড়ালেন, ঠিক আছে চলুন, তার আগে এটা বলুন আপনি কে? তুর্য আহমেদের জননী নাদিরা তাবাসসুম। রশিদ মিয়ার চেহারায় নিমিষে নেমে এলো ভয়ের ছায়া। আপনি তুর্যর মা? আমি দুঃখিত ম্যাডাম, আমি চিনতে পারিনি। প্লিজ বসুন, আমি এখনই ব্যবস্থা করছি। স্যার টেনে দিতে গিয়েও নাদিরা তাবাসসুম হাত তুলে থামিয়ে দিলেন। না, আমি বসতে আসিনি, আমি জানতে এসেছি গতকাল যা ঘটেছে তা আপনি কিভাবে সামলিয়েছেন। আসলে আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হতে পারে। তবে আপনি বললে আমি ওই মেয়েটাকে, মানে হিয়াকে বহিষ্কার করে দিতে পারি। কি বললেন আপনি? বহিষ্কার করবেন? তুর্য যেটা করেছে সেটাকে আপনি দেখেন না, বরং যে প্রতিবাদ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। নাদিরা তাবাসসুমের চোখে রাগের জলকানি স্পষ্ট। হিয়া নামের মেয়েটার স্পর্ধা আছে, সাহস আছে। এমন ছাত্রীরই তো দরকার প্রতিটা প্রতিষ্ঠানে, যারা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় করে না, পিছু পা হয় না। রশিদ মিয়া হতবাক হয়ে চেয়ে রইলেন। যদি হিয়াকে কেউ বহিষ্কার করার চেষ্টাও করেছে, তাহলে আমি তাকেই বহিষ্কার করিয়ে ছাড়ব। নাদিরা তাবাসসুম কঠোরভাবে হুঁশিয়ারি জারি করলেন, আর কোনো কথা না বাড়িয়ে সোজা বের হয়ে গেলেন সেখান থেকে। করিডোর দিয়ে যেতে যেতে হঠাৎই হিয়ার সঙ্গে ধাক্কা লেগে ব্যাগ হাত থেকে পড়ে গেল নাদিরা তাবাসসুমের। ক্ষমা করবেন আন্টি, আমি সত্যি দেখিনি, দ্রুত হাত ব্যাগটা তুলে দিয়ে বলল হিয়া। নাদিরা তাবাসসুম একটু চমকে তাকালেন। মেয়েটা খুব ভদ্রভাবে ব্যাগ এগিয়ে দিচ্ছে। স্মিত হেসে ব্যাগটা নিলেন আর বললেন, ধন্যবাদ, তুমি খুবই ভদ্র মেয়ে। তোমাকে কোথায় যেন আমি দেখেছি, তোমার নাম কি? হিয়া একটু দ্বিধা করে বলল, আমি হিয়া আলম। নাদিরা তাবাসসুম কিছু বলতে যাবেন, ঠিক তখনই হিয়া তাড়া দেখিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন, আমার যেতে হবে, কিছু জরুরি কাগজ নিতে এসেছিলাম। হিয়া কোনো উত্তরের অপেক্ষা না করে দ্রুত পায়ে স্থান ত্যাগ করল। নাদিরা তাবাসসুম মুগ্ধ দৃষ্টিতে হিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে মেয়েটা অনেক সাহসী, ব্যবহারও বেশ মার্জিত। ওই প্রথম কেউ যে আমার ছেলেকে একবার হলেও শায়েস্তা করেছে, এই বলে তিনি মনে মনে আওড়ালেন। ড্রয়িং রুমের সোফার এক কোণে বসে রয়েছেন নাদিরা তাবাসসুম। সামনের টেবিলের উপর গুছিয়ে রাখা কিছু ছবিতে অনবরত চোখ বুলিয়ে যাচ্ছেন। ছবিগুলো হিয়ার। আজ দুপুরে তুর্যর গড় গোছাতে গিয়ে বালিশের নিচে খুঁজে পেয়েছিলেন তিনি। সামনে বসে থাকা সীমাও হিয়ার ছবিগুলো মনোযোগ সহকারে দেখছে। যতই হোক, খালাতো ভাইয়ের ঘর থেকে কোনো মেয়ের ছবি পাওয়া গেছে বলে কথা। সীমা সম্পর্কে নাদিরা তাবাসসুমের বোনের মেয়ে হয়। পেশায় একজন দক্ষ গোয়েন্দাও বটে। বয়স বর্তমানে 21-এর ঘর পেরিয়ে, রূপে গুণে মাশাল্লাহ, কিন্তু এখনও বিয়ে করেনি সীমা। সীমা এই মেয়েটার খুঁটিনাটি সব খুঁজে নিয়ে আসবি, পরিবার, অতীত, শিক্ষা, আর যদি কারো সাথে কোনো সম্পর্ক থাকে সেটাও। ক্ষুদ্র একটা তথ্য যেন বাদ রাখা যাবে না। বেশ চিন্তিত হয়ে বললেন নাদিরা তাবাসসুম। কেন খালা, তুর্য ভাইয়ের সাথে বিয়ে টিয়ে দেওয়ার পরিকল্পনা আছে নাকি আবার? দুষ্টমি করে বলল সীমা। আমি খোঁজ নিতে বলেছি, বিয়ের কথা কেন আসছে? বিরক্ত হয়ে বললেন নাদিরা তাবাসসুম। না মানে, ঘর থেকে ছবি দুখানা উদ্ধার হয়েছে তো। বুঝলাম না ব্যাপারটা। ডালমে কুস কালা হে খালাজান, সন্দেহ করে বলল সীমা। এত কিছু ভাবতে হবে না, যা বলছি তুই আগে তা কর। আমিও জানতে চাই কি ওই মেয়ের আসল পরিচয়। ব্রু উঁচিয়ে বললেন নাদিরা তাবাসসুম।
অবশ্যই খালাজান, 2-1 দিনের ভিতরই এই মেয়ে তো কি তার 14 গোষ্ঠীরও নাম আমি খুঁজে নিয়ে আসব। এই বলে সীমা আর কথা বাড়ালো না। নাদিরা তাবাসসুমের মুখের কঠোরতা দেখে বুঝতে আর বাকি নেই এই কাজে তিনি কোনো ডিলেমি চলবে না। যতই হোক, কোনো মাদার সেলের ঘর থেকে কোনো মেয়ের ছবি পেলে অবশ্যই তার 14 গোষ্ঠী কেন 18 গোষ্ঠীকেও খুঁজে বের করবে। স্ট্রবেরি ফ্লেভারের ললিপপ মুখে নিয়ে একটু খুঁড়ে খুঁড়ে কলেজ করিডোর দিয়ে হেঁটে চলেছে তুর্য। সবার চোখে তুর্য পায়ের দিকে, কিন্তু সবাইকে উপেক্ষা করে নিজের মতো হেঁটে চলেছে তুর্য। কিছু দূর এগিয়ে যেতে না যেতেই হঠাৎ তানিশা দৌড়ে এসে ওর সামনে দাঁড়ালো। তুর্য এক সোলো থামল না, কেবল চোখের কোণ দিয়ে তাকালো। ললিপপ খাচ্ছিস কেন? তোর মতো কুল গায়ে ললিপপ খায় নাকি আবার? তানিশা মৃদু হেসে বলল, খেতে মজা লাগে তাই খাই, এনি প্রবলেম? আজকে সকালে যে ভিডিওটা পাঠিয়েছিলাম দেখেছিলি? তানিশা তুর্যের পিছন যেতে যেতে বলল, না সময় নেই, দেখব কি করে, মোবাইলটাই তো ভেঙে গেছে। মনে মনে বলল তুর্য, দেখে নিলে ভালো হতো না, জরুরি ছিল। তুর্য দাঁড়িয়ে গেল, যখন ইচ্ছে হবে তখন দেখব। ললিপপটা ছুঁড়ে ফেলে কোনো গুরুত্ব না দিয়ে হনহন করে চলে গেল তুর্য। তানিশা দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত দোনামোনা করল, তারপর হঠাৎই পিছন থেকে চিৎকার করে বলল, তোর মা এসেছিল। হঠাৎই তুর্য থমকে দাঁড়ালো, কিন্তু পিছনে ফিরে তাকালো না। কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও তুর্য হাঁটা দিল ক্লাসের দিকে। তানিশা হতভম্ব হয়ে তুর্যর দিকে তাকিয়ে থাকলো। কি হয়েছে আজ তুর্যর? তুর্য কোনো মতে নিজের শ্রেণীকক্ষে গিয়ে স্যার টেনে বসে পড়ল। হাঁটু কেটে রক্ত পড়ছে কিছুটা, কিন্তু তুর্য সেই দিকে কোনো তোয়াক্কাই নেই। সেই 2 ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনা তুর্যর মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। 2 ঘন্টা আগে টিএসসি সিটি কলেজ থেকে অনেকটা দূরে শহরের কোলঘেঁষা এক পরিত্যক্ত মাঠ। চারদিকে শুনশান, আশেপাশে অযত্নে গড়ে ওঠা জোরজাপ। পাশে ছায়া ফেলে দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো কিছু অশুদ্ধ গাছ। জায়গা জুড়ে মানুষের কোলাহল নেই তেমন একটা। খানিকটা দূরের কোনো এক রেল লাইন থেকে ট্রেন চলে যাওয়ার আওয়াজ ভেসে আসছে। ভাঙা বেঞ্চের পাশে দাঁড়িয়ে কারোর জন্য অধীর অপেক্ষা করছে তুর্য আহমেদ। হাতঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। তার 1 মিনিট দেরি হলেই তুর্য সোজা চলে যাবে এখান থেকে। তুর্য 10 সেকেন্ডের কাউন্টডাউন শুরু করলো। হঠাৎই জোপের দিক থেকে হাঁটতে হাঁটতে আশরাফ উপস্থিত হয়। গায়ে সাদা শার্ট, চোখে রাগের ঝিলিক। হিয়ার সাথে এমনটা না করলেও পারতি তুর্য। ঝড়ের গতিতে তুর্যর সামনে এসে বলল আশরাফ, আমি যা ইচ্ছে করব, তুই বলার কে? এমনিতেও তো দেখছি আমার মতোই কলেজ ফাঁকি দিয়ে এসেছিস আজ। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলল তুর্য। কি ভাবলি তোর হুমকিতে আমি ভয় পেয়ে যাব? রিল্যাক্স আশরাফ, তুই জানিস না আমি কে। জুতোর ফিতে বাঁধা শেষ করে বলল তুর্য। হিয়ার সেই কল রেকর্ডটা তুই যা করেছিস সেটা আমি জানি, এখনই ডিলিট কর, না হলে ফল ভালো হবে না। নিজের রাগ নিয়ন্ত্রণ করেই বলল আশরাফ। ডিলিট করব? হ্যাঁ, কে বলেছে করব? তুই কি আমার বস নাকি? তুর্য হালকা হেসে ফোনটা বের করে একটু নাড়াচাড়া করে দেখল। দেখ তুর্য, ভালোই ভালোই বলছি এই কাহিনী এখনই এখানে শেষ করে দিবি। আমি কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চাই না, হিয়াকেও না। সতর্কতার সহিত বলল আশরাফ। তুই জানিস না আমি কার ছেলে? আমার সাথে পাঙ্গা নিতে এলে বা আমার বিরুদ্ধে কোনো রকমের সেটা আমার আগে আমি জানব, আর তোদের কাম তামাম করব। চোখ রাঙিয়ে বলল তুর্য। আশরাফ তাড়াতাড়ি করে তুর্যের ফোনটা ছিনিয়ে নিতে চাইলে তুর্য আচমকাই ওর দিকে ঝাঁপিয়ে পড়ে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে। করব না। কি করবি? আমাকে ভয় দেখাচ্ছিস? তোর সে ক্ষমতা আছে নাকি? তাচ্ছিল্যের স্বরে বলে উঠল তুর্য। আশরাফ মাটিতে পড়ে গিয়েছে। কোনো এর উপর বর দিয়ে উঠে বসার চেষ্টা করছে অনবরত। তার চোখে রাগ আর অপমানের অগ্নিশিখা। এই ফোনটা তো আমার অস্ত্র। এখনও তেমন কিছুই করিনি, কিন্তু করলে পুরো কলেজ কাঁপিয়ে দিব, মনে থাকে যেন। তুর্য চলে যাওয়া দৌড়তে আশরাফ হঠাৎই উঠে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে তুর্যকে আশ্রে ফেলে। হঠাৎ এমনই পিছন থেকে আক্রমণ হওয়ায় তুর্য সামলাতে পারে না। পড়ে গিয়ে হাতের বাহুতে ব্যথা পেল খানিকটা। তুর্য কিছু বুঝে ওঠার আগে মাটিতে পড়ে থাকা ওর মোবাইলটা নিজের আয়ত্তে নিয়ে নেয় আশরাফ। জোর জবরদস্তি করে তুর্যর অঙ্গুলি চিহ্ন নিয়ে দ্রুত মোবাইলে আনলক করে ফেলল আশরাফ। তাড়াহুড়ো করে ভুলবশত গ্যালারিতে ক্লিক লেগে গ্যালারিতে রাখা ছবিগুলো দেখে থমকে যায় আশরাফ। তুর্যর মোবাইলের গ্যালারি জুড়ে হিয়ার অগণিত ছবি। দেখেই বোঝা যাচ্ছে ছবিগুলো হিয়ার অজান্তে লুকিয়ে তোলা হয়েছে, কখনো ক্লাসরুমে, কখনো করিডোরে, আবার কখনো রাস্তাঘাটে। যার ক্ষতি করতে পদক্ষেপ নিয়েছিস তারই ছবি তোর পুরো গ্যালারি জুড়ে। ব্যাপারটা কিন্তু মন্দ না। রহস্যময় হাসি নিয়ে বলল আশরাফ। এখনো সময় আছে,
তোকে কিছু বলিনি। চুপচাপ মোবাইলটা আমাকে দিয়ে নিজের সহি সালামতে বাড়ি ফিরে যা। ব্যস্ত হাতে শার্টে লেগে থাকা মাটি ঝাড়তে ঝাড়তে তুর্য বলল, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু হবে না মিস্টার কুলাঙ্গার। আশরাফের কণ্ঠে তাচ্ছিল্য স্পষ্ট। তুর্য হঠাৎই ফোনটা ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ে আশরাফের দিকে, কিন্তু আশরাফ আগেভাগে সামলে সরে যায়। তুর্যর ধাক্কা ব্যর্থ হয়। শরীরে ব্যথা, মাথা ঝিমঝিম করছে। তবু তুর্য হার মানতে রাজি নয়। বারবার চেষ্টা করেও আশরাফের কাছ থেকে ফোন ছিনিয়ে নিতে পারে না। এতদিন ধরে কি পরিকল্পনা করে যাচ্ছিলি তুর্য? হিয়ার অজান্তেই তোকে ওর জীবন নষ্ট করতে দিব না আমি কখনোই। আশরাফ দ্রুত তুর্যর হোয়াটসঅ্যাপ খোলে। এক একটা সেট খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। হঠাৎই একটা ভয়েস মেসেজে চোখ আটকে যায় আশরাফের। ভয়েসটা প্লে করতে শুনতে পেল আশরাফের সাথে হিয়ার সে কথোপকথন। আশরাফের চোয়াল শক্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে গ্রুপ থেকে ভয়েসটা মুছে ফেলল আশরাফ। তারপর টাইপ করে একটা মেসেজ পাঠিয়ে দিল, হিয়ার সঙ্গে আশরাফের কল রেকর্ডিংটা যদি কারোর কাছে থাকে এখনই ডিলিট করে দে। মেসেজ যাওয়া মাত্রই তুর্যর পক্ষে সবাই মেসেজ পাঠাতে শুরু করে দিল, ওকে ডান, ডিলিটেড বাই, নো ওয়ারিজ। তোকে আজকের মতো ছেড়ে দিলাম তুর্য, কিন্তু মনে রাখিস এর পরের বার আমি তোকে মাটির সঙ্গে মিশিয়ে দিব নিশ্চিতভাবে। তুর্য দস্তাদস্তির সময় হাঁটুতে ব্যথা পাওয়ায় আশরাফের সঙ্গে আর পেরে ওঠে না। আশরাফ তুর্যর সামনে দাঁড়িয়ে ফোনটা শক্ত হাতে মাটিতে সজোরে আছাড় মারে। মোবাইল ভেঙে চচির হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। তোর এই অপমানের বদলা আমি নিব, খুব তাড়াতাড়ি নিব। চোখে বিদ্বেষের আগুন নিয়ে ফিসফিসিয়ে বলল তুর্য। আশরাফ আর একবারও ফিরে তাকায় না। দ্রুত পায়ে সে স্থান ত্যাগ করে। গত 2 বছর আগে প্যারালাইজড হওয়ার পর থেকে হিয়ার বাবাকে প্রতি মাসে হসপিটালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো লাগত। এতদিন হিয়ার মা নাজমা খাতুন একা একাই নিজের অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন বারংবার। আজ প্রথমবারের মতো হিয়া এসেছে নাজমা খাতুনের সাথে। বেডের পাশে বাবার হাত ধরে বসে রয়েছে হিয়া। বাবার নিস্তেজ শরীরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটে মৃদু হাসি লেগে থাকলেও মাথায় ঘুরপাক খাচ্ছে চিন্তা। এই সংসারের হাল ধরা চিন্তা। হিয়ার কোনো বড় ভাই না থাকায় হিয়া নিজেই পরিবারের দায়িত্ব নিতে চায়। সে হতে চায় নিজের মা বাবার শেষ বয়সের ভরসা। হঠাৎই হিয়ার ফোনটা বেজে ওঠে। তড়িঘড়ি করে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল তার মামাতো ভাই আশরাফ কল দিয়েছে। হিয়া বেডের পাশে রাখা চেয়ার ছেড়ে উঠে কেবিন থেকে বেরিয়ে গেল, যেন বাবাকে বিরক্ত না করে কথা বলতে পারে। হসপিটালের বিল্ডিং কাউন্টার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কলটা রিসিভ করলো হিয়া। আসসালামু আলাইকুম আশরাফ ভাই, কোনো জরুরি কথা কি? হঠাৎ এই সময়ে দৃঢ় কণ্ঠে বলল হিয়া। আরে বোন, কোথায় তুই? আশরাফের গলায় চিন্তিত শোনালো। ও, আজ মায়ের সঙ্গে একটু হসপিটালে এসেছি বাবার চেকআপের জন্য। মনটা যেমন কেমন জানি করছিল। হিয়া সংক্ষেপে উত্তর দিল, মামার কী অবস্থা জানাস? আর শোন, আগামী 2-3 দিন কলেজ আসিস না, এখানে লঙ্কাকাণ্ড ঘটে গিয়েছে। আশরাফ দ্রুত বলল, কি হয়েছে ভাইয়া, সব ঠিক আছে তো? চিন্তিত স্বরে বলল হিয়া। তুর্যর সঙ্গে গতকাল বড় ঝামেলা হয়েছে, মারামারিও হয়ে গেছিল। জানি না ওই শয়তান তোকে কীভাবে ওর কোনো ষড়যন্ত্রে জড়াতে চলেছে আবার। ও যদি রাগের মাথায় তোকে কিছু করে বসে। হিয়া আশরাফের কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। তুর্য আহমেদ যেখানে অবশ্যই আগুন লাগবে সেখানে। আচমকাই হিয়ার কানে বেশি এলো তুর্যর কণ্ঠস্বর। হিয়া আশেপাশে চোখ বোলালো। হঠাৎই কাউন্টারের সামনে দেখতে পেল তুর্যকে। কিছুটা দূরেই সামনের কাউন্টারের কাছে দাঁড়িয়ে রয়েছে তুর্য। সেই শয়তান তুর্য আহমেদ, হাতে একটা মেডিকেল রিপোর্ট, কাউন্টারে টাকা গুনে দিচ্ছে। তুর্যকে এখানে দেখে হিয়া হতভম্ব হয়ে গেল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখল তুর্যর হাতে থাকা মেডিকেল রিপোর্ট আর বয়ার্ত চেহারা। হিয়ার মন কেমন যেন করে উঠল। তুর্য হিয়াকে দেখে ফেলার আগেই হিয়া সরে গেল বিদ্যুতের গতিতে। ফোনে ফিসফিস করে বলল, ভাইয়া এখন একটু ব্যস্ত আছি, পরে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, সাবধানে থাকিস। আর মামার কি অবস্থা জানাস? বলল আশরাফ। হিয়া কল কেটে দিল। চুপচাপে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। মনে মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হিয়ার। তুর্য এখানে কেন? হাতে যে রিপোর্টটা দেখলাম ওটা কি বাবার চিকিৎসার সাথে জড়িত? তুর্য কি বাবার কোনো ক্ষতি করতে চলেছে? না না, আমি বেঁচে থাকতে আমার বাবার গায়ে কোনো আঁচ অবধি লাগতে দিব না। হিয়া তুর্য চোখের আড়ালে চলে গেল কেবিনে নিজের বাবার কাছে। ঘড়ির কাঁটা টিকটিক করে সকাল 9টা পৌঁছেছে সুই সুই। হিয়ার বাবার চেকআপ শেষ হয়েছে সেই 20 মিনিট আগে। নিউরোলজিস্ট চোখে চশমা এঁটে আশরাফ আলমের মেডিকেল রিপোর্ট দেখায় ব্যস্ত। মনোযোগ সহকারে পাতা উল্টে পাল্টে দেখছেন। নাজমা খাতুনের হাত পা বরাবরের মতোই কাঁপছে। এতদিন ধরে স্বামীর স্বাস্থ্যের কোনো উন্নতির খবর শুনেননি তিনি।
সম্ভাবনাও 0%। তবুও তিনি চান এই অসম্ভব কোনো এক অলৌকিকভাবে সম্ভব হোক। ডাক্তার ফাইলটা বন্ধ করে হিয়ার মায়ের দিকে তাকালেন। হিয়ার মা অধীর আগ্রহে অপেক্ষা করছেন উত্তরের জন্য। অবিশ্বাস্য, সচরাচর প্যারালাইজড রোগীর ক্ষেত্রে এমনটা দেখা যায় না। আপনার হাজব্যান্ড অনেক লাকি। গত 2 বছরের তুলনায় বর্তমানে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে কিছুটা। ছোট ছোট স্নায়ুবিক প্রতিক্রিয়া ফিরে আসছে, ডাক্তার বললেন। নাজমা খাতুন চমকালেন। এর মানে কি এখন তিনি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবেন ডাক্তার সাহেব? বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন নাজমা খাতুন। পুরোপুরি ঠিক হবে কিনা সেটা বলা কঠিন, তবে যদি এখনই সঠিক চিকিৎসা শুরু করা যায় তাহলে ভালো সম্ভাবনা আছে। ফিজিওথেরাপি আরও নতুন স্টেম সেল থেরাপি করালে ভালো হতো। মৃদু হেসে গম্ভীর স্বরে বললেন ডাক্তার। স্টেম সেল থেরাপি? ওটা কি? ওটা হলো শরীরের নিজের কোষ ব্যবহার করে স্নায়ু মেরামত করার এক উন্নত চিকিৎসা পদ্ধতি। এতে দ্রুত উন্নতি সম্ভব, তবে চিকিৎসাগুলো খুব ব্যয়বহুল। স্টেম সেল থেরাপি, এক্সোস্কেলিটন ট্রেনিং সব কিছু মিলিয়ে প্রতি মাসে কয়েক লাখ টাকা লাগতে পারে, এবং কিছু থেরাপির জন্য হয়তো দেশের বাহিরেও যেতে হতে পারে। ধীরে ধীরে ব্যাখ্যা করলেন তিনি। নাজমা খাতুন স্তব্ধ হয়ে গেলেন। ডাক্তার সাহেব, সময় আর কতটুকু রয়েছে আমাদের হাতে? কিছুক্ষণ নীরবতা বজায় রেখে বললেন নাজমা। স্নায়ুর পুনরুদ্ধারের একটা সময়সীমা থাকে। সময় তো কেটে যাচ্ছে, আরও দেরি হলে উন্নতির সম্ভাবনা কমে যাবে। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে। ডাক্তার গম্ভীর গলায় উত্তর দিলেন। নাজমা খাতুনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে ইতিমধ্যে। লাখ লাখ টাকা, সামনে হিয়ার কলেজের খরচ, সংসারের দায় দায়িত্ব, আর এখন স্বামীর চিকিৎসার বিশাল অঙ্ক। সময়ও কম। কি করবেন তিনি? ডাক্তারের চেম্বার ছেড়ে বেরিয়ে রিসেপশনের দিকে এগোলেন নাজমা খাতুন। হিয়া হুইলচেয়ারে বাবাকে বসিয়ে নিয়ে যাচ্ছে মায়ের পিছু পিছু। নাজমা খাতুন একটু তাড়াহুড়ো করে বিলের কাগজপত্র ঠিক করছেন। হঠাৎই পাশে থেকে একজনের সাথে ধাক্কা লাগলো নাজমার। হাত থেকে পড়ে গেল কাগজপত্রগুলো। দুঃখিত, আমি সত্যিই খেয়াল করিনি, ক্ষমা করবেন। সীমা তৎক্ষণাৎই ক্ষমা চাইল। হাঁটু গেড়ে বসে কাগজগুলো উঠাতে সাহায্য করলো নাজমা খাতুনকে। নাজমা খাতুন কিছুটা অবাক হয়ে তাকালেন সীমার দিকে। হিয়াও পাশ থেকে দেখল মেয়েটার চেহারা অনেকটা তোরজোর মতো। সীমা উঠে হঠাৎই হিয়াকে সামনে দেখে চমকে গেল। পা থেকে মাথা অবধি হিয়াকে পরখ করে নেয় সীমা। পরনে সাদা 3 পিস, তাতে হালকা কারুকাজ করা, বেশ ঘন মসৃণ চুল, হাতের কনুই অবধি লম্বা, শ্যামবর্ণ গায়ের রং, কিন্তু বেশ মায়াবতী। আন্টি, আপনারা কি এখানে কোনো রুগীকে দেখতে এসছেন? না মা, রোগী নয়, আমার স্বামীকে চেক আপের জন্য এনেছিলাম, হাসি মুখেই বললেন নাজমা খাতুন। ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে যাবেন। আপনারা কোথায় থাকেন? না মানে যদি আপনাদের কখনো কোনো সাহায্য দরকার হয় তাহলে আমি আসি। হিয়ার মা একটু অবাক হলেও সৌজন্যমূলক হাসলেন। আমরা মিরপুরে থাকি, জ্যাকসন 11-তে, বাসা নাম্বার 78B। নাজমা খাতুন বিলের কাগজ সামলাতে সামলাতে বাড়ির বিস্তারিত ঠিকানাও বলে দিলেন। হিয়া চুপ করে সব লক্ষ্য করে চলছে। মনে একটু খটকা লাগলো, অপরিচিত কাউকে কি আদৌ এত কিছু জানানো ঠিক হচ্ছে? আপনাদের যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হিয়ার ভিতরে অস্বস্তি বেড়েই চলছে। কোনো সাহায্যের তবুও কিছু বলল না। পাশে দাঁড়িয়ে মায়ের হাত চেপে ধরল। মা, আমাদের কি দেরি হয়ে যাচ্ছে না? একটু তাড়া দেখিয়ে বলল হিয়া। হ্যাঁ হ্যাঁ, বিলটা তো দিতে দে, তড়িঘড়ি করে বললেন নাজমা খাতুন। আন্টি, আপনার নাম্বারটা তো দিয়ে যান, অনুরোধের স্বরে বলল সীমা। নাজমা খাতুন কোনো কিছু চিন্তা না করে হিয়ার ফোনে নিজের নাম্বার সেভ করে দিলেন। তারপর খানিকটা সময় কথা বলে তিনি চলে গেলেন। সীমা হিয়াদের যাওয়া দেখে মুচকি হাসল, মনে মনে আওড়ালো, এ মেয়েটাই তো সেই মেয়েটা যার ছবি তুর্যের ঘর থেকে পেয়েছিলেন খালা। ঠিকানা তো পেলাম, এবার খালাকে খবর দিতে হবে। আজ হঠাৎই তুর্য রক্তবমি করায় দেরি না করে তাকে হসপিটালে নিয়ে আসে সীমা। একমাত্র খালাতো ভাই দায়িত্ব থাকেই। তুর্য চেক আপের জন্য ভিতরে গেলে সীমা হাসপাতালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে হিয়ার কথাই ভাবছিল, কিন্তু সে ভাবতেও পারেনি হাসপাতালে মিলে যাবে তার সব উত্তর। আজ বুঝে সীমার লাকি ডে। ঠিক তখনই হঠাৎ পাশে তুর্যর উপস্থিতি টের পেয়ে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো সীমা। তুর্য সন্দেহ ভরা চোখে তাকালো। তো আপনার মেডিকেল রিপোর্টে কি এসেছে মিস্টার খালাকি বেটা? সীমা শান্ত ভঙ্গিতেই বলল। তুর্য একচুল থেমে চোখ ফিরিয়ে নিয়ে ম্লান স্বরে বলল, কিছু না, সব নর্মাল। সীমা মৃদু হেসে তাকিয়ে রইল তুর্যর দিকে, কিছু বলল না। আপা, চলবেন না দাঁড়িয়েই থাকবেন? দমকে স্বরে বলল তুর্য। আরে যাচ্ছি তো বাবা, এভাবে কেউ কথা বলে বড়দের সাথে? তুর্য দমকে চমকে বলল সীমা।
তারা দুজন হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সীমা সামনের দিকে এগিয়ে যায় আর তুর্য ধীরে ধীরে সীমার পেছন পেছন হাঁটতে থাকে। হঠাৎ করে তুর্য মেডিকেল রিপোর্টে সেই খামটা সবার চোখের আড়ালে ছুঁড়ে ফেলল ডাস্টবিনে। চোখ নামিয়ে যেতে যেতে নিচু স্বরে নিজেই নিজেকে বলল, এই দুনিয়ায়, দুদিনের দুনিয়ায় মানুষ কতদিনই বা বাঁচে, আর আমার সময়টা হয়তো আরও কম। তারপর পিস করে বলে, আই হ্যাভ এইডস। ডাস্টবিনে পড়ে থাকা সেই মেডিকেল রিপোর্টের গায়ে স্পষ্টভাবে লেখা HIV পজিটিভ। ওহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছিস? উঠে পড় গাড়িতে। গাড়ির দরজা খুলে বসতে বসতে বলল সীমা। তুর্য মুখ তুলে তাকালো। জোরপূর্বক হেসে গাড়ির কাছে দ্রুত পায়ে হেঁটে এলো। আপনি যান আপা, আমি একটু হাসানের সঙ্গে দেখা করে আসছি। এত সকালে? অবাকের স্বরে বলল সীমা। না, আসলে কিছু জরুরি কথা আছে তো। আপনি যান, আমি একটু পরে আসছি। ব্যাকওয়ালি মনে বলল তুর্য। ঠিক আছে, উঠে বস, আমি ড্রপ করে দিচ্ছি। ব্যস্ত হাতে সিটের বেল্ট বাঁধতে বাঁধতে বলল সীমা। তার কোনো প্রয়োজন নেই আপা, আমি একা একাই যেতে পারবো। একটু হাঁটলে ভালোই লাগবে শরীরটা, মৃদু হেসে বলল তুর্য। সীমা শান্ত চোখে তুর্য দিকে তাকালো। কোনো অস্বাভাবিক কিছু তার চোখে পড়ল না, সন্দেহ করার মতো কিছু নেই। ঠিক আছে, সাবধানে যাস। সীমার কথা না বাড়িয়ে রওনা দিল। এই সুযোগে খালামণিকে গিয়ে হিয়ার ব্যাপারে যা তথ্যগুলো পেয়েছি সব জানাতে হবে। তুর্য আসার আগেই মনে মনে বলল সীমা। তুর্য কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে দেখছে সীমা চলে যাওয়া অবধি সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তুর্য। এই মেয়েকে একদম বিশ্বাস নেই, গোয়েন্দা বলে কথা। যদি তুর্যকে লুকিয়ে অনুসরণ করলো। প্রায় 10 মিনিট পর তুর্য নিশ্চিন্ত মনে নীরবে হাঁটা শুরু করে। শহরের কোলাহল পেছনে ফেলে ধীরে ধীরে চলে এলো একটা নির্জন জায়গায়, সেই পুরনো রেল স্টেশনের পাশের নির্জন মাঠে, যেখানে আশরাফের সঙ্গে তুর্যর মারামারি হয়েছিল। আশেপাশে বেশ কিছুক্ষণ তাকিয়ে একটা মরেচে ধরা বেঞ্চে বসে পড়ে তুর্য। মন খারাপের দিনগুলোতে সবার অবসরে হুটহাট করেই এখানে চলে আসে তুর্য। শহরের কোলাহল ছেড়ে দূরে নির্জন জায়গায় একা সময় কাটাতে তার ভালোই লাগে। চারপাশের নিস্তব্ধতা যেন শান্তির আভা ছড়িয়ে দিয়েছে। তুর্য কিছুক্ষণ ভেবে চোখ বন্ধ করল। নিজেকে নিজেই বলল, কেন এ মরণবেদী শুয়েছে আমাকে? সে কি জানে না আমায় নিয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে? আমি তো আমার মা বাবার একমাত্র সম্বল। তুর্যর গাল বেড়ে অশ্রুরা গড়িয়ে পড়ল। তুর্য চোখ মেলে তাকায় আসমানের দিকে। রোদের আলো ধীরে ধীরে প্রখর হচ্ছে। তুর্যর দৃষ্টি অস্পষ্ট হয়ে এলো চোখের জলে। আবারও চোখ বুঝতে হঠাৎ সামনে ভেসে উঠল আজ থেকে ঠিক 3 বছর আগের ঘটনা, যেখান থেকে তুর্যর পাপিষ্ঠ জীবনের সূচনা হয়েছিল। 2018 সাল। তুর্য তখন সবে 13 বছর বয়সী কিশোর। তার চোখের পৃথিবীটা রংধনুর মতো 7 রঙে রঙিন, কৌতূহল আর দুরন্তপনার। কিন্তু তুর্য কি আর জানত তার জীবনে খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তার রঙিন পৃথিবীকে পুরো পাল্টে দিবে, বদলে দিবে শখ আহ্লাদ। হাসান তুর্যের সবচেয়ে কাছের বন্ধু, শহরের আরেক ধনী ব্যক্তি সিয়াম শাহর সৎ ছেলে হাসান। 2012 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সিয়াম শাহ। তারপর সিয়াম শাহর সয় সম্পত্তির মালিকানায় নাম বসালো তার দ্বিতীয় স্ত্রী মানে হাসানের মা শান্তি এহসানের। উশৃঙ্খল জীবনযাপনই হলো হাসানের আনন্দ। তার কাছে শালীনতা মানে বোকামি, ভদ্রতা মানে দুর্বলতা। একটা রৌদ্রোজ্জ্বল বিকেলবেলা স্কুল শেষে তুর্য ক্লান্ত হয়ে হাসানের সাথে বের হয়। আচমকাই হাসান এসে উপস্থিত হলো তুর্যর সামনে। তুর্য চমকে ওঠে। চল চল, আজ আমাদের ফিরতে দেরি হবে, তাড়াতাড়ি না গেলে। ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল হাসান। দেরি হবে মানে? কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল তুর্য। আরে, আজ এমন একটা স্পেশাল জায়গায় তোকে নিয়ে যাব, যা দেখবি সারা জীবন মনে রাখবি। চোখ টিপে বলল হাসান। তুর্য কিছু না ভেবেই রাজি হয়ে যায়, কিন্তু সামনে যা হতে চলেছে তা তুর্যর কল্পনার বাহিরে ছিল। 2 ঘন্টা পর। আরে ভাই, আর কত দূরে? আমার পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বলল তুর্য। এই তো চলে এসেছি, হেসে বলল হাসান। তুর্য মাথা তুলে সামনের দিকে তাকালো। বিশাল বড় এক অট্টালিকা তার সামনে দাঁড়িয়ে। তুর্যর গা শিউরে উঠল হঠাৎই। ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল চারপাশে। তুর্য আশেপাশে তাকিয়ে দেখে জায়গাটা অনেক শুনশান, প্রায় ভুতুড়ে পরিবেশ। এটা কোন জায়গা? কাঁপা কাঁপা কণ্ঠে বলল তুর্য। যা দেখাবো তাই বাড়ির ভিতরেই, আমার সাথে চল, ভালো লাগবে। তুর্যর কাছে জায়গাটা অচেনা, তাই কোনো উপায় না পেয়ে একরকম বাধ্য হয়ে হাসানের সাথে পা বাড়ালো সামনের দিকে। অট্টালিকার ভিতরে প্রবেশ করতে নাকে এলো গা জড়ানো পারফিউমের গন্ধ। চোখে পড়ল বিলাসী সোফার আর কাছের টেবিলের উপর পড়ে থাকা অ্যালকোহলের বোতল। কিছু মেয়েও ছিল যারা বয়সে একটু বড় এবং পোশাক খোলামেলা।
এ কি, এসব কি হচ্ছে? বয়স হোক বড় বড় করে বলল তুর্য। মেয়েগুলোকে দেখেছিস? ওরা হচ্ছে এখানকার অপ্সরা। ওদের কাজই হলো আমাদেরকে এন্টারটেনমেন্ট করা। রিল্যাক্স ব্রো, আমি টাকা পয়সা এনেছি। আজ রাতটা তোর জন্য স্পেশাল। সেদিন রাতেই হয়েছিল তুর্যের পাপিষ্ঠ জীবনের সূচনা। অসৎসঙ্গে একের পর এক অগণিত পাপ করে গিয়েছে তুর্য, দিনের পর দিন সবার অবসরে। এরপর আর পিছনে ফিরে তাকায়নি তুর্য। তুর্য অভ্যস্ত হয়ে উঠেছিল মেয়েদের ব্যবহার করতে, কাউকে ভালো না বেশিও ছুঁয়ে ফেলতে, কাউকে রাতভর পাশে রেখে সকাল হতেই ভুলে যেতে। এই অন্ধ আসক্তির পথেই সে ধীরে ধীরে নিজের মধ্যকার সরল ছেলেটাকে হারিয়ে ফেলেছিল। তারপর ভালো তুর্যর সমাপ্তি। হঠাৎই শীতল বাতাস তুর্যকে ছুঁয়ে গেল। স্মৃতির অতল থেকে সে যেন ছিটকে ফিরে এলো বাস্তবে। চারপাশ নিস্তব্ধ, আকাশে মেঘ জমে আছে। তার ভারী ভারী বুকের ভিতরটা কেমন করে উঠছে নিঃশ্বাস। আমি কি মানুষ নাকি পশু? নিজেকে নিজেই জিজ্ঞাসা জানাই তুর্য। আমি নিজেই নিজের জীবনটা নষ্ট করেছি। আমি নারীকে দেখেছি কেবল ভোগের বস্তু হিসাবে। আমার মায়ের সামনে ভালো ছেলের মুখোশ পরে থেকেছি, অথচ পিছনে একটার পর একটা নোংরামি করেছি। আমি বিশ্বাসঘাতক, আমি অপরাধী, আমি পাপী। তুর্যর হাহাকারে জোফের পাশে বসে থাকা কুকুরটাও ভয় পেয়ে দূরে সরে গেল। তুই জঘন্য তুর্য, তোর বাঁচার কোনো অধিকার নেই। তুই একটা জঘন্য মানুষ। গরম গরম এক কাপ কফি হাতে ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছেন মিসেস নাদিরা তাবাসসুম। হঠাৎই দরজা খোলার শব্দে খানিকটা চমকে উঠলেন তিনি। এই বুঝি তুর্য আসলো। সীমা ড্রয়িং রুমে এলো, চোখে মুখে বিস্ময়ের ঝিলিক স্পষ্ট। আরে মা, তুমি একা কেন? তুর্য কোথায়? দ্রুত উঠে চিন্তিত হয়ে বললেন তিনি। আরে রাখেন আপনার তুর্য। খালামণি, আপনি বিশ্বাস করবেন না, আমি আজ হিয়াকে দেখেছি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল সীমা। হিয়াকে দেখেছ মানে? আর তুর্য কোথায়? গাবড়ে গিয়ে বললেন নাদিরা। সীমা সোফার এক কোণে এসে বসল। তুর্য বিল দিতে গিয়েছিল, আমি বসে অপেক্ষা করছিলাম। ওর আসতে দেরি হচ্ছে বলে আমি বিল কাউন্টারের দিকে যাই। হঠাৎই ভুলবশত ধাক্কা লেগে একজন ভদ্রমহিলার হাত থেকে কাগজপত্র সব পড়ে গেল। আমি তাকে সাহায্য করলাম। তারপর হঠাৎই দেখি ওখানে হিয়া দাঁড়িয়ে। পরনে সস্তা দামের একটা সাদা থ্রি পিস ছিল। বুঝিয়ে বলল সীমা। তুর্য কোথায় সেটা জানতে চাইছি আমি। কফির মগ রেখে চিন্তিত স্বরে তিনি বললেন। তুর্য হাসপাতাল থেকে বের হয়ে বলছিল বন্ধুর সাথে দেখা করতে যাবে। আমি বললাম আমি নিয়ে যাই। ও বলল হেঁটেই চলে যাবে, হাঁটলে নাকি মন ভালো হয়ে যায়। যে নিজের মায়ের মনের কষ্ট দিয়ে খুশি হয় তার নাকি আবার মন খারাপ থাকে, আনমনেই বলল নাদিরা। সীমা খানিকটা অবাক হয়। মানে বুঝলাম না খালামণি। ব্রজোড়া উঁচিয়ে প্রশ্ন করল সীমা। কিছু না। আর হ্যাঁ, সত্যি সত্যি দেখেছ হিয়াকে, নাকি তোমার ভ্রম? সন্দিহান দৃষ্টি নিয়ে তাকালেন তিনি। সীমা একটু বেবাসাকা খেয়ে গেল। সন্দেহ হলো নিজের প্রতি। ব্যাগ থেকে ফোনটা বের করে কন্ট্যাক্ট লিস্টে চেক করে বলল, না, ভ্রম নয়। নাদিরা কিছু বুঝতে না পেরে সীমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। এই যে আমি নাম্বার নিয়েছিলাম, এমনকি ঠিকানাও। ফোনটা দেখিয়ে বলল সীমা। ঠিকানা কি? মিরপুর 1-11, বাসা 78/B, শান্তস্বরে বলল সীমা। তুমি বরং একদিন সময় করে ওদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে এসো। কে থাকে, কেমন পরিবার, হিয়া কেমন, সব জানতে চাই আমি। দেরি যেন না হয়। কিছুক্ষণ ভেবেই তিনি বললেন। সীমা একটু অবাক হয়ে তাকায়। এত তাড়া দিচ্ছেন কেন খালামণি? হিয়ার ব্যাপারে এত তথ্য নিয়ে কী করবেন? সন্দেহ নিয়ে প্রশ্ন করল সীমা। সময় হলে সব কিছু এমনিতেই বুঝে যাবে তুমি। আপাতত আমার হিয়ার সব তথ্য চাই। তার সামান্য একটু তথ্য যেন বাদ না পড়ে। চোখ সরিয়ে নিয়ে তিনি বললেন। সীমা চোখ নামিয়ে মাথা নাড়ল। ঠিক আছে আন্টি, দ্রুতই সব পেয়ে যাবেন। আমি এখন যাচ্ছি, অফিসে যেতে হবে। তুর্য তাড়াতাড়ি ফিরে আসবে, চিন্তা করবেন না। ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে বলল সীমা। সীমা বিদায় নিয়ে সদর দরজার দিকে যাওয়া মাত্রই শুনতে পেল পদধ্বনি। মনের ভুল ভেবে সেটাকে পাত্তা না দিয়ে সদর দরজা খুলতেই সামনে তুর্যকে দেখে চমকে উঠল সীমা। তুর্য স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। সীমার প্রতিক্রিয়া বদলে গেল নিমিষেই। কী ব্যাপার আপা, আমাকে দেখে এমন চমকে গেলেন যে? মৃদু হেসেই তুর্য বলল। না মানে আমি তো এখনই বেরোচ্ছিলাম, হঠাৎই তোকে সামনে দেখলাম তো তাই। সীমার গলার স্বরও শুকিয়ে এলো। আমার অবসরে কেউ কিছু করতে পারেও নি, আর পারবেও না। আম্মা যেটা করতে বলেছে সেই কাজ থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গল হবে, হুমকি দিয়েই বলল তুর্য। তুর্য সীমাকে এক হাত দিয়ে সরিয়ে ভিতরে ঢুকতে সীমা পেছন থেকে বলে উঠল। আমাকে হুমকি কেন দিচ্ছিস? কাঁপা স্বরে বলল সীমা। তুর্য ঘুরে দাঁড়িয়ে সীমাকে পা থেকে মাথা অবধি পরখ করে নেয়। তারপর চোখ সরু করে তাকিয়ে কিছুটা সীমার দিকে ঝুঁকে বলল। কপাল ভালো শুধু হুমকি দিলাম, না শুনলে অন্য কিছু করব আপা। আমি নির্লজ্জ, কিছু করতে বাধ্য করবেন না, ফিসফিসিয়ে বলল তুর্য।
সীমা আচমকাই তুর্যর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। তুর্য মুচকি হেসে সীমা যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। দুপুরের কড়া রোদের ছাদের এক কোণে মূর্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তানিশা, হাতে একটা প্রেগনেন্সি কিট। রেজাল্ট পজিটিভ। সবাই ক্যান্টিনে লাঞ্চ করতে ব্যস্ত আর তানিশা তুর্যকে ফোন করতে ব্যস্ত। দি নাম্বার ইউ আর ডায়ালিং ইনকারেক্টলি আনঅ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ভয়েস মেইলের পর কলটা কেটে যায়। তানিশা হঠাৎ করে ফোনটা ছুঁড়ে ফেলতে গিয়েও ফেলল না। রাগ এবং চিন্তা তানিশাকে ঘিরে ধরেছে। তুর্য কি তাকে আবারও ইগনোর করা শুরু করেছে? বারবার কল করিয়ে তুর্যর সঙ্গে যোগাযোগ করতে পারছে না তানিশা। তুর্য, কই তুই? নিজের মনে মনে বলল তানিশা। হঠাৎই তানিশার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। তানিশা তড়িঘড়ি করে মেসেজটা দেখে। যদি তুর্য হয়, মেসেজটা পড়েই খানিকটা থ হয়ে গেল তানিশা। তোমার জায়গায় তুর্য খুব শীঘ্রই অন্য কাউকে বসাবে তানিশা, তোমার পতনের অপেক্ষায় রয়েছে। হঠাৎই পিছন থেকে কারো পদধ্বনি শুনতে পেল তানিশা। তারপর পিছন ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে রয়েছে আমেনা, চোখের ঠান্ডা নির্লিপ্ত দৃষ্টি, ঠোঁটে তুচ্ছ হাসি। তুই এখানে? তানিশা অবাক হয়ে বলল। আমেনা সামনে এগিয়ে এসে বলে, তুই তো জানিস আমি সবসময় ঠিক জায়গাতেই হাজির হই, ঠিক সময় মতো। তানিশা সন্দিহান চোখে তাকাই। তাহলে কি মেসেজটা তুই পাঠিয়েছিস? সব প্রশ্নের উত্তর এখনই দেওয়া যাবে না রে, সময় মতো সব জানবি। তবে একটা কথা মনে রাখিস, তোর বাচ্চাকে পৃথিবীর আলো দেখতে দেবে না তুর্য। আমিনা দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করলো। তানিশা কিছু বলতে গিয়েও গলায় যেন কথাগুলো আটকে যায়। নিজের ঘরে এসে সজোরে দরজা বন্ধ করে দিল তুর্য। দ্রুত আলমারি খুলে পাগলের মতো খুঁজতে লাগলো কিছু একটা। জামা কাপড় সরে ফেলছে এদিক সেদিক। অবশেষে একটা ছোট কাঠের বক্স বের করে আনলো তুর্য। বক্সের ভিতর একটা লাল টকটকে বেনারসি শাড়ি, জলমলে লাল রক্তিম রঙের, সোনালি জরি তাঁতের নিখুঁত কারুকাজ মোড়ানো। শাড়ির চওড়া পাড়ে ময়ূর ও লতা পাতার নকশা। এক সপ্তাহ পর। তুর্য গত 7 দিন ধরে বাড়ি থেকে খুব প্রয়োজন ছাড়া একদমই বের হয়নি। ছেলের এমন কাণ্ড দেখে নাদিরা তাবাসসুম কিছুটা চিন্তায় রয়েছেন বেশ কিছুদিন ধরেই। তুর্য খুব একটা কারোর সঙ্গে কথাও বলছে না, এমনকি নিজের মায়ের সঙ্গেও নয়। আর বন্ধু বান্ধবী তো দূরের কথা। হঠাৎই তুর্যর কী হয়েছে কেউ জানে না। এই কয়েকদিনে সীমা হিয়ার সব তথ্য জোগাড় করে দিয়েছে নাদিরা তাবাসসুমকে। কিন্তু তুর্যর হুমকি একটুও বলিনি সীমা। কয়েকবার নাদিরা তাবাসসুমকে বলার চেষ্টা করেও বলতে পারিনি। কেন বলতে পারিনি তা সে নিজেও জানে না। বলতে গেলেই কথাগুলো গলাতেই আটকে গিয়েছিল বারংবার। সীমা খুব ভালো করে জানে তুর্যর নিষেধাজ্ঞার পরও সেই কাজ করার পরিণতি কী হতে পারে। 3রা মে 2022, রোজ মঙ্গলবার, দুপুর 2:12। ড্রয়িং রুমে বসে নাদিরা তাবাসসুম এবং সীমা তুর্যকে নিয়ে আলোচনায় ব্যস্ত। আচমকাই সেখানে গলা থেকে পা অবধি লম্বা এক কালো জ্যাকেট পরে উপস্থিত হয় তুর্য। আমাকে নিয়ে কী পরিকল্পনা করা হচ্ছে আপনাদের, আমি কি জানতে পারি? গম্ভীর স্বরে প্রশ্ন করল তুর্য। সীমা তুর্যকে দেখে চমকে ওঠে। এত লম্বা জ্যাকেট পরা, এমনকি মাথা পর্যন্ত জ্যাকেটের ক্যাপ দিয়ে ঢাকা। শুধুমাত্র হাত আর মুখের অর্ধেক মানে নাক থেকে ঠোঁট অবধি দেখা যাচ্ছে। সীমা ভারী অবাক হয়। তার আগে তুই বল, তোর চোখ ঢাকা থাকলে কিভাবে দেখছিস? এটা কেমন গেট আপ? তোর একটুও গরম লাগছে না? আতঙ্কিত স্বরেই বলল সীমা। নাদিরা তাবাসসুম হাঁ করে ছেলের দিকে তাকিয়ে রয়েছেন। তুর্য মনে মনে একটা ব্যাবাসাকা খেয়ে যায়। কি উত্তর দিবে? অবশেষে কথা ঘুরিয়ে তুর্য বলল, মা, আমার ফোন হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, একটা নতুন ফোন কিনতে হবে। তোমার এটিএম কার্ডটা দিলে উপকার হতো। ক্যাশ টাকা নিয়ে গেলেই তো হয়, কার্ডের আবার প্রয়োজন কিসের? সীমা বলল, আমরা কার্ড দিয়ে পেমেন্ট করি, ক্যাশ দেই না। তুই দাঁড়া, আমি এক্ষুনি কার্ড নিয়ে আসছি। উঠতে উঠতে বললেন নাদিরা তাবাসসুম। তারপর চলে গেলেন নিজের ঘরের দিকে। তুর্য মূর্তির ন্যায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হাহ, এদের মতো বড়লোক হলে তো জীবনে গোয়েন্দা হওয়ার প্রয়োজনই ছিল না, হতাশা নিয়ে ফিসফিসিয়ে বলল সীমা। নাদিরা তাবাসসুম কার্ড নিয়ে এসে তুর্যর হাতে দিলেন। তুর্য মায়ের হাত থেকে এটিএম কার্ড নেওয়ার সময় জ্যাকেটের হাতা কিছুটা সরে যায়। সীমা গোয়েন্দা হয়, অতি ক্ষুদ্র জিনিসও তার নজরে পড়ে। সীমার নজর আটকে যায় তুর্যর হাতের দিকে। পর্সা গায়ে কেমন লাল ছোপ দাগ পড়ে গেছে, কিন্তু সীমা বুঝতে পারে না এগুলো কিসের দাগ। কোনো আঘাতের নাকি অন্য কিছু। তুর্য কার্ড নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বেরিয়ে গেল। নাদিরা তাবাসসুম বসলে সীমা প্রশ্ন করে, তুর্য কি অসুস্থ খালামণি? প্রায় কিছুদিন ধরেই ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে। জানি না ছেলেটার হঠাৎ কী হলো,
কিন্তু অসুস্থ না, চিন্তিত হয়ে বললেন তিনি। আচ্ছা, দীর্ঘশ্বাস ছেড়ে বলল সীমা। তুর্যর হাতে দেখা সেই লাল সপ দাগের ব্যাপারে নাদিরা তাবাসসুমকে আর কিছু বলল না সীমা। আনমনে ভাবতে লাগলো সেটা নিয়ে। তুর্য ফোন কিনতে না গিয়ে সোজা চলে গেল হাসপাতালে। সিরিয়াল ধরে অপেক্ষা করতে থাকে কখন তার পালা আসবে। টানা 1 ঘন্টা পর তুর্য সিরিয়াল এলো। তুর্য দৃঢ় পায়ে ডাক্তারের চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাক্তার তুর্যকে দেখে বেশ অবাক হলেন। তুর্য পুরো গা ডেকে ডাকা দিয়ে রেখেছে। তুর্য দৃঢ় পায়ে এসে ডাক্তারের সামনে চেয়ার টেনে বসল। আপনার স্লিপটা দেখি, ডাক্তার বলল। তুর্য পেশেন্ট ডিটেলসের কাগজটা ডাক্তারকে দিল। ডাক্তার ডিটেলসের কাগজ দেখে চমকে ওঠেন। এ কি তুমি? তুমি এভাবে গা ডাকা দিয়ে কেন এলে? সিরিয়াল কেন ধরলে? তোমাকে তো সবার আগে চিকিৎসা প্রদান করার কথা। অবাকে স্বরে বললেন তিনি। তুর্য ধীরে ধীরে মাথা থেকে ক্যাপটা ফেলে দিল। ডাক্তার আবারও চমকান। তুর্যর কপালে, গলায়, বলতে গেলে পুরো শরীরে কেমন লাল সপ দাগ পড়ে গিয়েছে। দেখতে ভয়ানক লাগছে। কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? ডাক্তার তুর্যর অবস্থা দেখে আটকে ওঠেন। আমার গা পোড়ানো জ্বরে এতটাই গলা ব্যথা যে মনে হয় কেউ আমার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মারতে চাইছে প্রতি মুহূর্তে। আমার ভীষণ মাথা ব্যথা জানেন, সাথে রক্তিম সপ দাগ। সারাদিন খুব ক্লান্ত লাগে, মনে হয় যেন কত বছর ধরে বিশ্রাম করি না। আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি। চোখ থেকে গড়িয়ে পড়ে তুর্যর। হঠাৎই জ্ঞান হারায় সেখানেই। পুরোপুরি অচেতন হওয়ার আগে ফিসফিসিয়ে বলল, মা বাবাকে বলবেন না, আমার অসুখ যে তাদেরও পুড়িয়ে মারবে। পেরিয়ে যায় কয়েক ঘন্টা, প্রায় বিকেল এখন। তানিশও একই হসপিটালে প্রেগনেন্সি টেস্ট করতে এসেছিল। রিপোর্ট হাতে নিয়ে বসে রয়েছে স্তব্ধ হয়ে। সত্যি সত্যি তানিশার গর্ভে তুর্যর সন্তান। তানিশা গত 1 সপ্তাহ ধরে তুর্যকে খুঁজছে। ওর বন্ধুদের কাছে জিজ্ঞেস করছে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারেনি। নানান বাহানা বানিয়ে এড়িয়ে চলেছে। তানিশা আপ্রাণ চেষ্টা করেছিল যোগাযোগের, কিন্তু বরাবরই হয়েছে ব্যর্থ। তুর্যর জ্ঞান ফিরেছে প্রায় অনেকক্ষণ। গায়ের লাল সপ দাগগুলো হঠাৎই অনেকটা কমেও গিয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো নিয়ে করিডোর ধরে হাঁটছে। মাথা ঘুরছে ডাক্তারের বলা সেই কথাগুলো। HIV আক্রান্ত রোগীকে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু ভালো চিকিৎসা এবং ভাগ্য ভালো থাকলে হয়তোবা বেশ কয়েক বছর বাঁচতে পারে। তানিশাও কাঁদতে কাঁদতে একই করিডোর দিয়ে হাঁটছিল। অপ্রত্যাশিতভাবে আচমকাই দুজনের মুখোমুখি হয়ে যায়। তুর্য তানিশাকে দেখেই পিছন ফিরলে পালানো দৌড়ল। তানিশাও কি আজ সারার পাত্রী? দৌড়ে গিয়ে ধরে ফেলল তুর্যকে। এ বাটপাড়া বাচ্চা, কোথায় পালাচ্ছিস? তোকে তো আজ আমি ছাড়ব না। পিছন থেকে শক্ত করে তুর্যর জ্যাকেট ধরে বলল তানিশা। ছাড় আমাকে। কি করেছি আমি? বিরক্তি স্বরে বলল তুর্য। তানিশা জোর জবরদস্তি করে তুর্যকে হাসপাতালের বাহিরে নিয়ে এলো। কেউ অবশ্য খেয়াল করেনি সেটা। কলেজে কেন আসছিস না? ফোন কেন বন্ধ তোর? তোর বন্ধুরাও কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যাচ্ছে। কেন পালাচ্ছিস আমার থেকে? কাঁদতে কাঁদতে বলল তানিশা। কি হয়েছে? কাঁদছিস কেন? অবাক হয়ে বলল তুর্য। তানিশা চোখের পানি মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি গর্ভবতী। আমার মধ্যে নতুন একটা জীবনের বেড়ে উঠছে। ও মা, তাই নাকি? কনগ্রেচুলেশনস, হেসেই বলল তুর্য। কিন্তু বাচ্চাটা তোর। মুহূর্তে তুর্যর মুখের হাসি মিলিয়ে যায়। তুই মজা করছিস তাই না? দেখ, এই মজাটা কিন্তু একদমই হাস্যকর নয়। আমি মজা করছি না, সত্যি। আমি তো সন্তানের মা হতে চলেছি। তুর্যর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর ইউ ক্রেজি? এটা অসম্ভব তানিশা। আমি কিভাবে? রাগান্বিত স্বরে ধমকালো তুর্য। সেদিন আমরা ক্লাবে গিয়েছিলাম, তোর মনে আছে? ওই দিন তুই অনেক নেশা করেছিলি। আমি বারবার তোকে না করেছিলাম, এত নেশা করিস না, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। আর এটুকু বলেই তানিশার শরীর কেঁপে ওঠে ভয়ে। আর কি বল? দমকে বলল তুর্য। আর আমার কথা না শুনে তুই সেদিন। তুর্য তানিশার গালে একটা কষে থাপ্পড় মারল। তুই আমার কাছ থেকে সরে গেলি না কেন তাহলে? নাকি আমাকে তুইও ফাঁসাতে চাইছিস বাকি সবার মতো? এ বাচ্চা আমার হতে পারে না, মানি না আমি। বিশ্বাস কর, সত্যি এ বাচ্চাটা তোর। তাহলে দুনিয়াতে আসার আগে না আসার ব্যবস্থা করে দে। তানিশা থমকে গেল যেন এক মুহূর্তের জন্য। মানে, তুই এগুলো কি বলছিস? আমার কথা স্পষ্ট, বাচ্চা নষ্ট করে দে। না না, আমি পারবো না। তুর্য, দেখ, আমি তোকে ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি রে। চল না আমরা বিয়ে করে নেই। তুর্যের সামনে মিনতি করে কাঁদতে কাঁদতে বলল তানিশা। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, বুঝছিস? আর না, এই বাচ্চাকে আমি চাই। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি ওটা ইচ্ছে করে করিনি। এ মামলা এখানেই শেষ করে দেওয়াই ভালো। আমি পারবো না তুর্য, প্লিজ তুই মেনে নে। এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে এসে তানিশা বলল,
তুই যদি আমাকে এবং আমার সন্তানকে না মেনে নিয়েছিস তো আমি তোর নামে থানায় মামলা করব। তোর মুখোশ খুলে দিব সবার সামনে। তোর মা বাবার মুখে চুনকালি লাগবে। তানিশার কথায় সশব্দে হেসে উঠল তুর্য। যদিও ভুলে এই কাজ করেছিস তো তোকে এই বাচ্চাসহ উপরওয়ালার কাছে পাঠিয়ে দিব। আমি তুর্য আহমেদ। আমার ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই তোর ধারণা আছে। মাইন্ড ইট। মৃদু হেসে বলল তুর্য। তানিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। তুর্যর চোখে আগুনের হালকা। সেই চোখ যেন তাকে ছেড়ে খাবে। এত বছর ধরে যাকে ভালোবেসেছিল, যার জন্য সব কিছু বিসর্জন দিতে চেয়েছিল, সেই তুর্য আজ তার গর্ভে থাকা সন্তান সহ তাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে। তুই যদি আমাকে মেনে না নিস তাহলে হয়তো আমি নিজেকে শেষ করে দিব। হঠাৎই কাঁপা কণ্ঠে বলে উঠল তানিশা। তুর্য আবার মুখটা তানিশার চোখের একেবারে কাছে এনে গম্ভীর স্বরে বলল, তুই মরলেও আমার কিছু যায় আসে না। তোর মতো মেয়েদের জন্যই পুরুষ জাতির জীবন নষ্ট হয়। বলছি শেষবারের মতো, এই সন্তান যদি পৃথিবীতে আসে তো তোর কবরও আমি নিজের হাতে খুঁড়ে রাখব। তানিশা কিছুক্ষণ নির্বাক চোখে তাকিয়ে থাকে তুর্যর দিকে। চোখ থেকে অজরে জোরে পড়ছে অশ্রুরা। হঠাৎই তানিশা তুর্যকে সজোরে ধাক্কা দিল। যা, চলে যা আমার চোখের সামনে থেকে। তোকে আর এক মুহূর্ত আমার সহ্য হচ্ছে না। তুর্য হেসে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। একবারও আর পিছনে ফিরে তাকালো না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তালাকনামা। লিখেছেন সানজিদা ইসলাম সুলতানা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।